দীর্ঘ সময় সাদাব ওইভাবে নূরের কোমর পিছিয়ে শুয়ে রইল। এক পর্যায়ে সাদাব ঘুমিয়ে গেল, কিন্তু নূরের যেন পা দুটো অসাড় হয়ে গিয়েছে। সাদাবের যেন জ্বর আবার বাড়ছে, আবার মাথায় পট্টি দিতে হবে। কি করবে ভেবে পাচ্ছে না নূর। কোনো কিছু বুঝতে না পেরে হাতে ফোনটি নিয়ে ফোন দিল নরিন আফরোজকে। এই সময় মুরব্বি কোনো একজনকে অবশ্যই জানানো দরকার। নূর ছোট্ট কিনা, কি হয়ে যাবে পরে দেখা যাবে, জ্বর আর ভালোই হচ্ছে না। তাই নরিন আফরোজও ফোন ধরার সাথে সাথে নূর কান্না করে দিল। ধীরে ধীরে কান্না করতে করতে বলল, আম্মু, সাদাব ভাইয়ের ভীষণ জ্বর। নরিন আফরোজও ভয় পেয়ে গেলেন। সকালবেলা মানে দুপুরবেলা মনেই হয়েছিল ছেলেটার কণ্ঠটা কেমন যেন লাগছে। তার মানে জ্বর ছিল, ছেলেটা জানেনি। নরিন আফরোজ বললেন, মাথায় পানি দিয়েছিস? নূর বলল, আম্মু, মাথায় পট্টি দিয়েছি, পানি দিব কি করে, উনি তো ঘুমিয়েছিলেন, আমি একা সরাতে পারিনি। নরিন আফরোজ বললেন, মাথায় আবারও জলপট্টি দিতে থাক। কিছুক্ষণে থেমে থেমে হয়তো বা জ্বর আসবে। কিছু খাইয়ে দে, একটু জোর করে। উঠতে চাইবে না ছেলেটা, কিন্তু উঠেই কিছু খাইয়ে একটু ওষুধ খাইয়ে দে। আমি কি আসবো, নাকি তুই পারবি মা, ভালো করে বল। নূর বলল, না, একটু পর পর তুমি কল দিও, আমাকে শিখিয়ে দিও, আমি পারবো। নরিন আফরোজ বলল, ফ্রিজে যা আছে খাবার একটু গরম কর, গরম করে ওর জন্য নিয়ে যা, একটু খাইয়ে দে, তারপর জোর করে ওষুধটা খাইয়ে দে, তারপর মাথায় একটু পানি পট্টি দিয়ে দিস। আবার কিছুক্ষণ পর ওষুধ খাবার সময় হলে একটু স্যুপ করে দিবি। যদি করতে না পারিস, আমি স্যুপ রান্না করে সাইমনকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। নূর সাথে সাথে বলল, না বড় আম্মু, আমি স্যুপ রান্না করতে পারবো না, মোবাইল দেখে শিখে নিব, কোনো সমস্যা নেই। সাইমন ভাইকে পাঠাতে হবে না, যদি পাঠাতে হয় তাহলে আমি জানাবো। কথাগুলো শেষ করে ফোন রেখে দিল নূর। তারপর সাদাবকে ডাকতে শুরু করলো। কিছুক্ষণ পর সাদাব চোখ পিটপিট করে তাকালো। ভীষণ জ্বর সাদাবের। নূর বলল, প্লিজ একটু উঠুন, খাবারটা খেয়ে নিন, ওষুধ খান, তারপর আবার ঘুমাবেন। সাদাব বলল, খেতে ইচ্ছে করছে না এখন। নূর বলল, প্লিজ আমার কথা শুনবেন না? না, ওসব খাবার খেতে ইচ্ছে করছে না আমার, বলল সাদাব। নূর বলল, তাহলে কি খাবেন? সাদাব নূরের দিকে তাকালো, তাকিয়ে আবার কোমর পেঁচিয়ে ধরে নাক ঘষে ঘষে বলল, তোকে চাই, তোকে খাবো। নূর সাদাবের কথা শুনে বোকা হয়ে গেল। কি বললো মাত্র এই লোকটা? নূরকে খাবে মানে? নূর না বোঝার ভান করে বলল, মানে কি বলতে চাইছেন? আপনি আমাকে কি করে খাবেন? তাড়াতাড়ি উঠুন, ওষুধ খেতে হবে। সাদাব জানালো, ওষুধ এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না, কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে। নরিন আফরোজ ফোন রাখলেও টেনশন মুক্ত হতে পারলেন না। ছেলেটার জ্বর যে বড় ভয়ঙ্কর, 2-3 দিনের আগে ছাড়ে না। নূর একটা বাচ্চা মেয়ে, কতক্ষণই বা দেখে রাখবে? নূরকে তো চলে আসতে হবে। আচ্ছা, নূরকে কি কোনোভাবে ওই বাড়িতেই রেখে দেওয়া যায় না? অ্যাটলিস্ট একদিনের জন্য কিছু একটা তো করতে হবে। উনি সাথে সাথে রান্নাঘরে গেলেন সামিয়া বেগমের কাছে। সামিয়া বেগম দেখলেন নরিন আফরোজ দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে ঢুকলো। নরিন আফরোজকে দেখে সামিয়া বেগম বললেন, ভাবি, কি কিছু হয়েছে, কিছু বলবে? নরিন আফরোজ বললেন, তোর কাছ থেকে একটা পারমিশন চাইতে এসেছি। সামিয়া বেগম বললেন, আমার থেকে পারমিশন? তোমার যা করার করো, আমার কাছে থেকে পারমিশন নেওয়ার কি আছে? নরিন আফরোজ বলল, না, এই ব্যাপারে একটু পারমিশন লাগবে, কারণ তোকে সবকিছু হ্যান্ডেল করতে হবে। সামিয়া বেগম বুঝতে পারলেন না নরিন আফরোজ কি বিষয়ে কথা বলছেন, তাই বোকার মতো চেয়ে রইলেন নরিন আফরোজের দিকে। নরিন আফরোজ এদিকে ওদিক থেকে সামিয়ার কানে কানে এসে বললেন, নূরকে একদিনের জন্য সাদাপের বাড়িতে রাখা যায় না? মানে সাদাপের ভীষণ জ্বর। কথাটি শুনে সাথে সাথে চিৎকার করে উঠলেন সামিয়া বেগম। বললেন, কি, সাদাপের জ্বর? তুমি জানলে কি করে? কে জানালো তোমাকে? নরিন আফরোজ বললেন, চুপ কর, আমি আস্তে আস্তে কথা বলছি আর তুই জোরে গলা ফাটিয়ে চিৎকার করছিস। বলছিলাম কি, নূর ওর মামা বাড়ি কথা বলে একদিন যদি সাদাপের বাড়িতে রাখা যায়। ছেলেটার 103 ডিগ্রির উপরে জ্বর। নূর কিছুক্ষণ আগে আমাকে জানালো, বসে বসে পানি ফুটতে দিচ্ছে। আর তুই পারিস তোর ভাইয়ের বাড়ি হ্যান্ডেল করতে? যে কোনো উপায়ে তোর ভাইকে বুঝিয়ে দে নূর ওদের বাড়িতে আছে, কেউ জিজ্ঞাসা করলে যেন এটাই বলে। সামিয়া বেগম বললেন, সেটা না হয়ে যাবে ভাবি, কিন্তু নূর কি একা পারবে সাদাবকে দেখে রাখতে? নরিন আফরোজ বললেন, না না, সমস্যা নেই, আমি রাতের বেলা রিমা এবং সাইমনকে দিয়ে খাবার পাঠাবো, ওষুধ পাঠাবো, দেখতে পাঠাবো, প্রয়োজন হলে রাতে থাকবে সাইমন।
যদি হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে নূর একা কিছু বুঝে উঠবে না, তাই ভাবছি সাইমনকেই পাঠিয়ে দিব ওই বাসায়। সামিয়া বেগম বললেন, আচ্ছা ঠিক আছে ভাবি, আমার কোনো অমত নেই, আমি ভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। উনি বা যে কেউ ফোন করলে যেন নূর একদিনের জন্য হঠাৎ ওই বাসায় গিয়েছে, আর ফোনের কথা বলতে চাইলে বলবে নূর একটু বাইরে গেছে, কোনোভাবেই যেন বুঝতে না দেয় নূর নেই। নূর সাদাফকে জোর করে একটু উঠালো, উঠিয়ে ফ্রিজ থেকে খাবার গরম করে খাওয়াতে চাইলে সাদাফ বলল, ওইসব ভারী ভারী খাবার খেতে পারবো না, এক কাজ করি আমি বাহিরে যাই, যে একটু স্যুপ নিয়ে আসি। নূর অবাক হয়ে গেল, বলল, আপনি এ শরীরে বাহিরে যাবেন স্যুপ আনতে? সাদাব বলল, আর কি করব তাহলে? নূর বলল, আমি রান্না করছি। সাদাব বলল, খবরদার, তুই পারবি না, হাত পুড়িয়ে ফেলবে, আমি ঠিক একটু একটু করে হেঁটে যেতে পারবো। নূর বলল, আপনি চুপচাপ এখানে বসে থাকেন আর একটি কথা বলবেন না, আমার শুধুমাত্র 10 মিনিট লাগবে, আমি যাব আর আসবো, চুপচাপ এখানে বসে থাকবেন। বলে সাদাফের মোবাইলটি নিয়ে ফোন লাগালো নরিন আফরোজকে। তারপর নরিন আফরোজের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে সেই অনুযায়ী ফ্রিজ থেকে জিনিসপত্র বের করে একটু একটু করে স্যুপ রান্না করে ফেললো। জানে না কেমন হয়েছে, কিন্তু যেমনি হোক খেতে তো হবে। তবে স্যুপ বাটিতে ডালার সময় হয়ে গেল বিড়ম্বনা, একটু স্যুপ ফসকে হাতে পড়েছে নূরের। চিৎকার করে উঠল নূর। সাদাপ নূর চিৎকার শুনে সাথে সাথে দ্রুত পায়ে এগিয়ে আসলো রান্না করে। যদিও শরীর চলছিল না সাদাপের, এসে দেখলো নূরের হাতে লাল হয়ে আছে, পটপট করছে, মুখ দিয়ে কোনো সাউন্ড বের করছে না। সাদাপ সাথে সাথে নূরের দিকে তাকালো রাগত চোখে, তারপর হাত দিয়ে সাথে সাথে বেসিনে দিয়ে পানি ঢালতে লাগলো আর বলল, কেন করলে পাকনামি? বলেছিলাম না পারবি না। শুধু শুধু আমি তো অন্য কিছু খেতে পারতাম, নিচে থেকে যে কিছু কিনে নিয়ে আসতাম। তারপর সাদাপ বলে, কষ্ট হচ্ছে শোনা, অনেক অনেক জ্বলছে নিশ্চয়, কোনোদিনও তুই এগুলো করিসনি, কেন শুধু শুধু করতে গেলি বলতো? ঠান্ডা পানি পড়ার কারণে নূরের যন্ত্রণা অনেকখানি এমনি কমে গিয়েছে, তার উপরে সাদাপের এতটা আন্তরিকতা দেখে, ওর প্রতি সাদাপের এত টেনশন দেখে নূরের যেন কোনো কষ্টই হচ্ছে না। এক দৃষ্টিতে সাদাপের দিকে তাকিয়েছে, হঠাৎ কি মনে করে যেন সাদাপের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সাথে সাথে সাদাপকে জড়িয়ে ধরল নূর। সাদাপ অবাক হয়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। নূর হঠাৎ জড়িয়ে ধরলো কেন, ধরলো সেটাও বুঝতে পারছে না। তবে সাদাপের খুব ভালো লাগছে, বুকটা যেন বরফ শীতল হয়ে গেল। এই উষ্ণতার মধ্যেও সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, কিন্তু নূর জড়িয়ে ধরার সাথে সাথে এতটা আরাম লাগছে বলে বোঝাতে পারবে না সাদাপ। সাদাপও নূরকে জড়িয়ে ধরলো। অনেকক্ষণ ধরে নূর সাদাপকে জড়িয়ে ধরে রেখেছে, একটি কথাও বলছে না। সাদাপও আর কিছু জিজ্ঞেস করছে না, কিন্তু ধীরে ধীরে নূরের প্রতি সাদাপের যেন অনুভূতিগুলো বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করলো। এমনিতে তার উপর উষ্ণ শরীর নূরের স্পর্শ পেতে সাদাপের ভিতরে যেন কিছু একটা নিষিদ্ধ চাহিদা সৃষ্টি হতে লাগলো। সাদাপ ধীরে ধীরে হাত দুটো তুলে নূরের মুখ দুটো দুই হাতের আঁচলে নিয়ে গালে কপালে গলায় চুমু খেতে লাগলো। নূর এখন আর ভয় পায় না, কোনো কিছুতে বাধাও দিল না। সাদাপের সাথে সাথে নূর সায় জাগাতে জানাতে লাগলো, সাদাপের কপালে গালে চুমু খেতে লাগলো। এই প্রথম সাদাপের অনুভব হচ্ছে যেন কোনো কিছুই একতরফা নয়, নূরের পক্ষ থেকেও সাড়া পাওয়া যাচ্ছে। সাদাপ যেন আর একটু উন্মাদ হলো, নূরকে নিজের বক্ষে জড়িয়ে ধরে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সাদাপের উষ্ণ গরম নিঃশ্বাস উষ্ণ ঠোঁট নূরকে যেন জ্বালিয়ে দিচ্ছে, তবুও সাদাপের সাথে সাড়া দিয়ে গেল সমান তালে। এভাবে হয়তো মিনিট 5 ধরে সাদাপ চুমু খেলো, তারপর ধীরে ধীরে সাদাপ নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকালো। নূর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদাপ নিজ আঙ্গুল দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল, আজকে বাধা দিলি না কেন? আমার কাছ থেকে ছুটার জন্য একটু ছোটাছুটিও করলি না, আমার জ্বর সে চিন্তা করে? নূর সাথে সাথে না সূচক মাথা নাড়ালো। সাদাব তারপর বলল, তাহলে কেন বাধা দিলি না? নূর সাথে সাথে মাথা নিচু করে ফেললো, তারপর বলল, আগে বাধা দিতাম, কারণ মনে হতো আপনি আমার চাচাতো ভাই, তাই আমার সাথে এগুলো করছেন। এখন বাধা দিইনি, কারণ আমি জানি আপনি আমার স্বামী হন। এখন আমি জানি আপনি আমাকে এবং শুধু আমাকেই ভালোবাসেন। সাদা পেয়ে জ্বরের মুখেও যেন ঠোঁটে একটু হাসি খেলে গেল। চুপচাপ নূরকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, তুই তো সত্যিই বড় হয়ে গেছিস নূর, এখন আর ছোট্ট নূর নেই, যার সাথে আমার সব সময় জোর করা লাগতো। এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস, স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝতে শিখে গেছিস। বলে নূরের কপালে একটি চুমু খেলো, খেয়ে বলল,
তুই সর, আমি স্যুপ বাটিতে ঢালছি। স্যুপ বাটিতে ঢেলে দুজন গেল বেডরুমে। নূর জিজ্ঞেস করলো, আপনি একা খেতে পারবেন নাকি আমি খাইয়ে দিব? শাদাব বলল, একা এত কিছু করে আসলাম, এটা যখন পেরেছি একা হাতে খেতেও পারবো, সমস্যা নেই। তুই একটু খা বলে নূরের মুখের সামনে ধরল। নূর বলল, আমার ক্ষুধা নেই। শাদাব বলল, খেতে হবে, কারণ আরো দীর্ঘ সময় আপনার এখানে থাকতে হবে, তাই খেয়ে নিন। নূর অবাক হয়ে গেল, বলল, দীর্ঘ সময় মানে? বাবা তো সন্ধ্যার আগে অফিস থেকে এসে পড়বে, হ্যাঁ আমার তো চলে যেতে হবে। শাদাব বলল, না আজকে যেতে হবে না, মায়ের সাথে কথা হয়েছে, সবাই জানবে তুই আজকে তোর মামার বাড়িতে আসিস, কিন্তু তুই আজকে এখানে থাকবি, যেতে পারবি না। আর কেমন বউ তুই, হ্যাঁ? অসুস্থ স্বামীকে রেখে চলে যেতে চাচ্ছিস? এই তোর ভালোবাসা স্বামীর প্রতি? কোনো দায়িত্ব কর্তব্য নেই? দুনিয়া দুনিয়াদারি কেয়ামত হয়ে গেলেও তো তোর আজকে এখানে থাকা উচিত। কথাটি শুনে সাথে সাথে নূরের মুখে খেলে গেল বেহায়া হাসি। শাদাব তাকিয়ে রইল নূরের দিকে, বলল, হাসছিস কেন? নূর বলল, জানি হাসা ঠিক না, কিন্তু আমার খুব ভালো লাগছে, আজকে এখানে থাকবো, তাই আমার হাসি চলে এসেছে। এভাবে কথায় কথায় খাওয়া শেষ হলে ওষুধগুলো খেয়ে নিল শাদাব। তারপর নূরকে বলল, বিছানায় পা মেলে বসতে। নূর বসার সাথে সাথে শাদাব নূরের পায়ের উপর শুয়ে নূরের কোমর জড়িয়ে ধরে রাখলো, বলল, এভাবে কিছুক্ষণ থাক, মাথাগুলো টেনে দে, আমি একটু ঘুমাবো। নূর বিছানার পিছনে হেলান দিয়ে শাদাবকে পায়ে শুতে দিল, তারপর ধীরে ধীরে মাথায় চুলগুলো টেনে দিতে লাগলো। শাদাবও এক পর্যায়ে ঘুমিয়ে গেল। এভাবে ঠিক কতক্ষণ ঘুমালো জানে না। 2-2.5 ঘন্টা পর ফোন আসলো নরেন আফরোজের। শাদাবের ঘুম ভেঙে গেল, উপরে তাকিয়ে দেখলো নূর ঘুমিয়ে গেছে। তার সাথে সাথে ফোন রিসিভ করে বলল, হ্যালো। নরেন আফরোজ বলল, জ্বর এখন কেমন বাবা, মাথাটা কি ঠান্ডা হয়েছে? শাদাব মাথায় হাত দিল, কপালে দিয়ে বলল, হ্যাঁ জ্বর কমেছে, ওষুধ খেয়েছি, তোমার ছেলের বউ স্যুপ রান্না করেছে, তাই খেয়ে ওষুধ খেয়েছি। আচ্ছা শোন, নিজের খেয়াল রাখিস। আর নূর অনেক কিছুই বোঝে না পারে না, তাই তুই ওকে একটু শিখিয়ে দিস, তাহলে সব কিছুই পারবে। বাসায় আমি সব ম্যানেজ করে নিয়েছি, বলেছি নূর ওর মামার বাড়িতে আছে, কোনো সমস্যা নেই, শরীরের যত্ন নিস কেমন? সাইমনকে পাঠিয়ে দিব, রাতে কোনো প্রয়োজন হবে? শাদাব বলল, না পাঠাতে হবে না, এমনিতে একটু পর খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে যাব। সাইমন এসে আর কি করবে? রাত বাজে 11টা। নূরের ঘুম ভাঙতে ঠিক রাত 11টা বেজে গেল। শাদাব তাকিয়ে আছে নূরের দিকে। সেই 1 ঘন্টা আগে শাদাবের ঘুম ভেঙেছিল, কিন্তু নূরকে জাগায়নি। নূর এখন ঘুম থেকে উঠেই দেখতে পেল শাদাব পাশে বসে আছে, মোবাইল টিপছে। নূর সাথে সাথে শাদাবের কপালে হাত দিল, দিয়ে দেখলো জ্বর একটু কম। তারপর বলল, রাতে খাবার দাবার খেয়ে নিন, ওষুধ খেয়ে ঘুমাবেন। শাদাব সায় জানালো, হালকা পাতলা দুজন কিছু খেয়ে নিল। তারপর শাদাবকে ওষুধ খাইয়ে দিল নূর। ওষুধ খাইয়ে যেহেতু শাদাবের জ্বর নেই, শাদাবের বিছানাটা ঠিক করে দিয়ে বলল, আপনি ঘুমান, আমি ওই ঘরে যাচ্ছি, আপনি এখানে ঘুমান। শাদাব বলল, না এখানেও ঘুমা, একা ভয় পাবি। নূর বলল, না না, আমি একটুও ভয় পাবো না, আমার একা ঘুমিয়ে অভ্যাস আছে। শাদাব বলল, ভয় পাবি না? ও আচ্ছা, তুই ভয় না পাস, কিন্তু আমি পাবো। আজকে তো আমার জ্বর, যে কোনো মুহূর্তে ভয়ে কেঁপে উঠতে পারি। আর তুই তো আমার সেবা করতে এসেছিস, ওই ঘরে থাকলে সেবা কি করে করবি? এই ঘরে ঘুমিয়ে থাক বিছানা করে। নূর বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাটে বাম পাশে ঘুমাচ্ছি। শাদাব বলল, ঠিক আছে বলে মুচকি মুচকি আসলো। মনে মনে ভাবলো, একটু মিথ্যা কথা না বললে যে তোকে এই রুমে রাখা যেত না, তাই ভয় পাওয়ার নাটক করতে হলো। হুমায়ুন রহমান, ফজলুর রহমান সবাই একত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলেন। সাইমন রিমা চুপচাপ খাওয়া দাওয়া কমপ্লিট করে যার যার রুমে চলে গেল। নরেন আফরোজ ও সামিয়া বেগম রান্নাঘরের গোছগাছ করছিলেন। হঠাৎ এমন সময় হুমায়ুন রহমান ডাক দিলেন, একটু শুনে যাও। নরেন আফরোজ রান্নাঘর থেকে হাত ধুয়ে ড্রয়িং রুমে আসতেই বলল, উপরে একটু রুমে এসো, কথা আছে। কথাটি বলে হুমায়ুন রহমান চুপচাপ উপরের দিকে চলে গেল। ফজলুর রহমান তাকিয়ে দেখলেন, কি এমন কথা এখানে বললো না? নরেন আফরোজ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখে আসছি তোমার ভাই কি কথা বলবে, হয়তো ওষুধ বা অন্য কিছু প্রয়োজন। কথা কাটিয়ে নরেন আফরোজ পিছনে পিছনে উপরের দিকে চলে গেলেন। নরেন আফরোজের কেমন যেন মনের ভিতরে দুক দুক করছিল। কি এমন কথা বলবে যার জন্য এত আর্জেন্ট ডেকে নিয়ে আসলো। ভিতরে ঢুকতে দেখলেন হুমায়ুন রহমান সোফায় বসেছিলেন। নরেন আফরোজ সামনে এসে দাঁড়াতে কিছুক্ষণ নরেন আফরোজকে পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন, তুমি কি আমাকে বোকা মনে করো নুরিন?
নরেন আফরোজের যেন কলিজাটা শুকিয়ে গেল। বলল, যে কি বলছেন? বোকা মনে করবো কেন? না, কয়েকদিন ধরে মনে হচ্ছে তোমরা যেন আমাকে বোকাই মনে করছো। বোকার স্বর্গে বসবাস করছি তোমাদের ভাষ্যমতে। নরেন আফরোজ কাজের বাহানায় এদিক ওদিক হেঁটে বললেন, কি বলছেন চাতা? কেন বোকা মনে করবো? কি হয়েছে খুলে বলুন। হুমায়ুন রহমান বললেন, তোমার কি মনে হয় আমার কলিজার টুকরা ছেলে কোথায় আছে, কি করছে, কোথায় থাকছে? আমি কোনো বিষয়ে কোনো খোঁজ রাখি না? নরেন আফরোজ মনে হয় বুঝতে পারলেন। এবার উনি ধরা খেয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, আপনার ছেলে আপনি খোঁজ রাখতেই পারেন, এটা আমাকে এভাবে বলার কি আছে? বলার অনেক কিছুই আছে। আমি জানি আমার ছেলে কোথায় আছে, কিভাবে আছে, কিন্তু আজকে যে কাজটা করেছে সে কাজটা কি করা ঠিক হয়েছে? সন্দেহ তো আমার কালকেই হয়েছিল, যখন সাদাপের সব পছন্দের প্রিয় খাবারগুলি রান্না করে সবাই গিললে। তখন থেকে বুঝতে পেরেছি এই খাবার আমার ছেলেও খেয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যে কাজটা করলে সেটার জবাব দাও। নরেন আফরোজ এক হাত দিয়ে আর এক হাতের আঙ্গুল খুঁড়তে খুঁড়তে বললেন, কি করেছে? হুমায়ুন রহমান দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দরজাটা ভালো করে একবার লাগিয়ে দিলেন। লাগিয়ে নরেন আফরোজের কানের কাছে এসে ধীরে ধীরে বললেন, নূরকে কেন বাড়িতে পাঠালে? পাঠিয়েছো তো পাঠিয়েছো সন্ধ্যার আগে নিয়ে আসতে। তুমি নিজে গিয়ে থাকতে, তা না বাচ্চা মেয়েটাকে সারা রাত তুমি তোমার ছেলের কাছে দিয়ে রাখলে। নরেন আফরোজ এবার যেন একটু ক্ষেপে গেলেন। স্বামীর দিকে তাকিয়ে বললেন, বাচ্চা মেয়ে মানে? সাদাফির স্ত্রীও। সাদাফির শরীর অসুস্থ, জ্বর। ও যাবে না তো কে যাবে? হ্যাঁ, আমি যেতেই পারতাম, কিন্তু আমার ছেলে তার স্ত্রীকে দেখতে চেয়েছে, তাই পাঠিয়েছি। আর আমি কোনো ভুল করেছি বলে আমার মনে হয় না। আর নূর ইচ্ছে করে গিয়েছে, আমি তাকে জোর করে পাঠাইনি। আর আপনি ভুলে যাবেন না, নূর ওর 3 কবুল করা স্ত্রী। স্বামী অসুস্থ, তাই ও যাবে না তো কে যাবে? আর এত বাচ্চা মেয়ে করবেন না। এর থেকে বাচ্চা বয়সে আমি সাদাবকে জন্ম দিয়েছি, তখন আপনার মনে হয়নি আমি বাচ্চা মেয়ে ছিলাম? হুমায়ুন রহমান বেবাচাকা খেয়ে গেলেন। আজ মা যেন ছেলের বাসায় কথা বলছে। এতদিন ছেলে এই কথাটা বলতো, আজকে মা ওই কথাটা বলল। কি জবাব দিবে হুমায়ুন রহমান? বুঝতে পারছে না। উনি শুধু বললেন, দেখো, আমি বুঝাতে চেয়েছি সবকিছু ঠিক হলেই যেত, কিন্তু এখন যেখানে ফজলুর জানেই না, যদি জানি কি হবে, বুঝতে পেরেছো? কি হবে? কি হবে আমি বুঝতে চাই। ওর স্ত্রীকে নিয়ে গেছে, ওর স্ত্রী ওর কাছে নিজের ইচ্ছায় গেছে, কি হবে? নূরকে বাসা থেকে বের করে দিবে? দেখ, আমার ছেলের কি ক্ষমতা নেই বউকে নিয়ে বাইরে থাকার? প্রয়োজন পড়লে নূর আর আজকে থেকে বাসায় আসবে না, ওই বাসায় থাকবে, ওই বাসায় ওর সংসার হবে। বলে নৌরিন আফরোজ আর এক মুহূর্ত দাঁড়ালেন না, দরজা খুলে গটগট করে রুম থেকে বের হয়ে গেলেন। হুমায়ুন রহমান অবাক নয়নে চেয়ে রইলেন। বোকা নারী কি বোঝাতে চাইলেন আর কি বুঝলেন? এই মুহূর্তে ফজলুর রহমান একটু রাগ ছিল। রাগ তো অবস্থায় যদি শুনে নূর আজ সারা রাত ওই বাড়িতে থাকবে, হয়তো ওর রাগ আরো বেড়ে যাবে। তাই চাচ্ছিলেন সন্ধ্যার আগে মেয়েটা ফিরে আসলেই হতো। গতকাল খাবার দাবারের আয়োজন দেখে সন্দেহ হয়েছিল হুমায়ুন রহমানের, তাই সোহানের সাথে যোগাযোগ করে সমস্ত কিছু ডিটেলস নিয়ে নিয়েছে এবং এটাও জানতে পেরেছে আজকে সাদাবের শরীর অনেক অসুস্থ। বাড়ির নিচে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন হুমায়ুন রহমান, কিন্তু উপরে উঠেনি। সোহানের কাছ থেকে জেনেছে জ্বর কিছুটা কমেছে, এখন ঘুমাচ্ছে। তখন উনি ফিরে এসেছেন বাসায়। এদিকে রাত বাজে প্রায় 12টা। ফজলুর রহমান মোবাইল নিয়ে বসে আছেন, ভাবছেন শ্বশুর বাড়িতে ফোন লাগাবে কিনা। এত রাতে ফোন দেওয়াটা কি ঠিক হবে? পরে ফোনটি রেখে দিলেন। রেখে সামিয়া বেগমের দিয়ে তাকিয়ে বললেন, হঠাৎ করেই নূর চলে গেল, ঘটনা কি? সামিয়া বেগম আমতা আমতা করে বললেন, ওর নাকি ভালো লাগছিল না, তাই বললে একদিন বেরিয়ে আসবে। কথা বলতে চাইলে ফোন দিন, ফোন দিয়ে কথা বলে নিন। সামিয়া বেগম ভালো করে জানেন ফজলুর রহমান এত রাতে কখনোই তার সম্বন্ধীকে ফোন দিবে না, তাই এই চান্সটি নিয়েছে এবং কাজেও দিয়েছে। ফোন রেখে ফজলুর রহমান বললেন, থাক, সকালে দিব। এত রাতে ফোন দেওয়াটা সমীচীন হবে না, সবাই হয়তো ঘুমাচ্ছে, নূরও হয়তো ঘুমিয়ে গেছে। এই কথা বলে ফজলুর রহমান শুয়ে পড়লেন। রাত বাজে প্রায় 1টা। নূরের চোখে কোনো ঘুম নেই, কেন যেন ঘুমাতে পারছে না। খাটে বাম পাশে শুয়েছে ঠিকই, কিন্তু এমন চেপে শুয়েছে যেন ইঞ্চি পরিমাণ জায়গা অবশিষ্ট নেই। একটু এদিক ওদিক হলে কোনো মুহূর্তে পড়ে যাবে। সাদা লক করলো খাটের মাঝখানে, পুরো খাট ফাঁকা পড়ে আছে, অথচ নূর এমন ভাবে চেপে শুয়েছেন যেন ওকে কেউ জোর করে অতখানি জায়গায় দিয়েছে। সাদাব ধীরে ধীরে হালকা স্বরে ডাকলো, নূরের
কোনো সারা শব্দ নেই। সাদাব বুঝতে পারছে না নূর কি ঘুমিয়ে গেছে কিনা, গায়ে হাত দিবে সেটাও মন চাচ্ছে না, যদি কেঁপে ওঠে মেয়েটি। আর একটু জোরে বলে নূর। নূর শুনছে সাদাপের প্রত্যেকটি বলা কথারই, তারপর ধীরে ধীরে জবাব দিল হুম। সাদাব জিজ্ঞেস করলো ঘুমিয়েছিস? নূর জবাব দিল হ্যাঁ। সাদাব মুচকি হাসলো, বলল ঘুমালে কথা বলছিস কি করে? নূর আর কোনো কথা বলল না। সাদাব বলল আর একটু এদিকে এসে ঘুমা, পড়ে যাবে ঘুমের মধ্যে, তোর এখানে একটুও জায়গা নেই। না না আমি ঠিক আছি, পড়বো না। বলল না। সাদাব বলল বেশি কথা বলিস না, আর একটু এদিক সেফে ঘুমা, পড়ে যাবে বলছে। নূর সাদাবের দিকে ঘুরতে গিয়ে দপাস করে বিছানা থেকে পড়ে আ করে চিৎকার দিয়ে উঠল। সাদাব সাথে সাথে বিছানা থেকে উঠে ওই পাশে গিয়ে নূরের কাছে গিয়ে বলল কোথায় লেগেছে দেখি। নূর বলল না না দেখাতে হবে না, কারণ কোমরে লেগেছে। নূর চাচ্ছে না কোমরে এখন সাদাব হাত দিক। সাদাব বলল কোথায় লেগেছে বলছি দেখা। নূর বলল নূর আবার বলল না কোথাও লাগেনি, এমনি শব্দ হয়েছে। সাদাব আর কোনো কথা না বলে নূরকে সাথে সাথে কোলে তুলে নিল, নিয়ে সাথে সাথে বিছানায় শুইয়ে দিয়ে বলল কোথায় ব্যথা পেয়েছিস বল, আমাকে এখন মালিশ করতে না দিলে পরে এটা তো অনেক ভুগতে হবে। নূর কাঁপা কাঁপা কণ্ঠ বলল এদিকে কোমরের দিকে ব্যথা পেয়েছি। সাদাব বুঝতে পারলো এই জন্যই হেজিটেট ফিল করছিল নূর। সাদাব সাথে সাথে রুম থেকে বাইরে বের হয়ে গিয়ে ফ্রিজ থেকে এক টুকরো বরফ নিয়ে আসলো। এসে সাথে সাথে নূরকে বলল জামাটা একটু উঠা। নূর বলল না না প্রয়োজন নেই, এমনি একটু মালিশ করলেই ঠিক হয়ে যাবে। সাদাব বলল বেশি কথা বলিস না, জামাটা একটু ওঠা, এই আমি চোখ বন্ধ করে নিচ্ছি। তো সমস্যা নেই, জামাটা উঠা, আমি তো বরফ দিয়ে দিচ্ছি, তাহলে আর সমস্যা হবে না। বলে সাদাব সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। নূর দেখলো সাদাবের চোখ বন্ধ, তাই কোমরের দিকে জামাটা একটু উঠিয়ে দিল। সাদাব কোমরে হাত দিতে প্রথম কোমরে সাদাবের হাতের স্পর্শ পেয়ে নূর কেঁপে উঠল। সাদাব চেপে ধরল নূরের কোমর, চোখ বন্ধ করা অবস্থায় বলল নাড়াচাড়া করিস না, বরফ দিতে দে। বলে ঠান্ডা বরফ নূরের কোমর ত্বকে লাগাতেই যেন চ্যাত করে উঠল নূর। সাথে সাথে চেপে ধরল সাদাপের হাত, তারপর বলল পারছি না, অনেক ঠান্ডা ঠান্ডা, দিতে হবে না প্লিজ। সাদাপ বলল একটু দিতে হবে, হাত ছাড়। নূর বলল না না অনেক ঠান্ডা, ভীষণ খারাপ লাগছে, ঠান্ডা লাগছে আমার। সাদাপ বিরক্ত হয়ে চোখ খুলে ফেলল। এক ঝটকা নূরের হাতটা সরিয়ে উন্মুক্ত কোমর এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে বরফ লাগাতে লাগলো। নূর লজ্জার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নূরের ভিতর কেমন যেন লাগছে, বুঝাতে পারছে না। আরো উন্মুক্ত কোমরে হাত দিয়ে রেখেছে সাদাপ। লজ্জা ভয় শিহরণ সবকিছু মিলিয়ে যেন একাকার হয়ে যাচ্ছে। কেমন ভীষণ এক যন্ত্রণাময় সুখ অনুভব হচ্ছে নূরের। মিনিট দুয়েক বরফ দেওয়ার পর বরফটি শেষ হয়ে গেল। সাদাব খালি হাত দিয়ে নূরের কোমরটি ধীরে ধীরে মালিশ করে দিতে লাগলো। কিছুক্ষণ পর মালিশ দেওয়া শেষ হয়ে গেলে জামাটি নামিয়ে দিয়ে ধীরে ধীরে তাকালো নূরের দিকে, তারপর নূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে খুব আস্তে ঘোর লাগা কণ্ঠে বলল সারা রাত আজকে আমার বুকে শুয়ে থাকবি, না হলে আবার পড়ে যাবে। রাত ভরা জ্বর, শরীরে বরফ হাতে নিয়ে তোকে আমি মালিশ করতে পারবো না, তাই চুপচাপ আমার বুকে শুয়ে থাকবি, কোনো কথা শুনতে চাই না। বলেই নূরের পাশে শুয়ে পড়ল। সাদাপ নূরকে জড়িয়ে ধরে। রাত বাজে 2টা। নূরের চোখে কোনো ঘুম নেই, তবু নিঃশ্বাসটা হালকা চেপে সাদাপের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। সাদাপ পেছন থেকে নূরকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। সাদাপ ঘুমাতে পারছে না, এত কাছে নিজের প্রেয়সী, নিজের সহধর্মিণী। নতুন বিয়ে করা বউ থাকলেও কোনো পুরুষটা ঘুমিয়ে থাকতে পারে? ধীরে ধীরে যেন সাদাপের অস্বস্তি বাড়তে লাগলো। ধীরে ধীরে নূরকে আর একটু জোরে নিজের কাছে জড়িয়ে ধরতে লাগলো সাদাপ। নূরের যেন মনে হচ্ছে নিঃশ্বাসটাই এবার সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে। সাদাপ নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। ধীরে ধীরে নিজের কপাল ঠেকালো নূরের কাঁধে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সাদাপ। কানের কাছে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল নূর ঘুমিয়ে গেছিস? নূর কি বলবে বা কি রিয়েকশন দিবে বুঝতে পারছে না, তাই চুপ করে রইল। সাদাপ নূরের কাঁধে নাক ঘষতে ঘষতে আবার ফিসফিস করে বলল ঘুমিয়ে গেছিস নূর? সারা শরীরে শিহরণ বয়ে গেল নূরের। সুরসুরি লাগছে নূরের কাঁধে বারবার নাক ঘষার কারণে। কাঠটা একটু সরিয়ে বলল না, ঘুমাতে পারছি না, যেভাবে আপনি ধরে রেখেছেন ঘুমানো যায় নাকি? সাদাপ মুচকি হাসল, তারপর আবারও ফিসফিস করে বলল এখন থেকে এভাবে ঘুমানোর অভ্যাস করে নে, আমি এভাবে প্রতিদিন তোকে চেপে ধরে শুয়ে থাকবো।
নূর ঠাস করে বলে উঠল, ইস, প্রতিদিন চাইলেই হলো? প্রতিদিন বুঝি আমাকে এখানে পাবেন আপনি? আর এভাবে চেপে ধরে থাকলে কেউ ঘুমাতে পারে? নিঃশ্বাসটা যেন আমার বন্ধ হয়ে যাচ্ছে। সাদা অবাক হয়ে গেল নূরের কথা শুনে, তারপর বলল, মোটা মোটা মাথা, গা দিয়ে এটাকে চেপে ধরে শুয়ে থাকা বলে না। তোর স্বামী তোকে কতটা ভালোবেসে নিজের সাথে মিশিয়ে শুয়ে আছে সেটা ফিল কর। এটাকে স্বামীর আদর, স্বামীর ভালোবাসা বলেন। স্বামীর আদর, স্বামীর ভালোবাসা এরকমই হয়। এদিকে সাইমন অনেকক্ষণ ধরে চিন্তা করছে। রিমার কথা মনে পড়ছে। রিমাকে একটু দেখতে ইচ্ছা করছে, কিন্তু রিমার রুমে যাওয়া কোনোভাবেই পসিবল না। বাড়ির যে পরিবেশ, যদি কেউ দেখে ফেলে তাহলে আর রক্ষে নেই। তাই হাতে মোবাইলটি নিয়ে সাথে সাথে ফোন করলে রিমাকে। 2 রিং হওয়ার সাথে সাথে রিমা ফোন ধরতে সাইমন বলে উঠল, কিরে, ফোন ধরতে এত দেরি লাগে কেন? ফোন তো হাতেই ছিল, ফোন ধরিসনি কেন? রিমা বলল, মাত্র 2 রিং হয়েছে, কোথায় দেরি করলাম? ফোনটা হাতে ধরে দেখে, ধরতে তো একটু সময় লাগে। ঠিক আছে, যাও, এরপর থেকে ফোনে রিং হওয়ার আগেই ধরবো। তুমি খালি চিন্তা করবে আমাকে ফোন দিবে, আমি তার আগে ফোন রিসিভ করব। খুশি এবার? সাইমন বলল, তুই অনেক বেড়েছিস, মুখে মুখে অনেক বেশি কথা বলিস। এরকম যদি তোর পারফরমেন্স হয়, তুই কিন্তু ভালো বউ হতে পারবি না। স্বামীর কথা না শুনলে কিন্তু ভালো বউ হওয়া যায় না। রিমা বলল, সেদিন অনেক দূরে, আপনার সাথে আমার এখনো বিয়ে হয়নি, তাই আপনি আমার স্বামী না যে আপনার সব কথা আমার শুনতে হবে। সাইমন একটু থেমে গেল, তারপর রিমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা শোন, একটা কথা মাথায় এসেছে, রাখবি? রিমাও একটু শান্ত হলো, বলল, কি? সাইমন বলল, আয়, আজকে আমরা বিয়ে করি। আমি 3বার কবুল বলবো, তুই 3বার কবুল বলবি। কেউ আর না জানুক, কিন্তু তুই আর আমি জানবো তুই আর আমি স্বামী স্ত্রী, ঠিক আছে? তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। আলাদা করতে আসলে বলবো আমাদের তো বিয়ে হয়ে গেছে। রিমা বলল, সাহস তো কম না তোমার? তুমি কবুল কবুল করে বিয়ে করতে চাইছো, দেখলে না সাদাব ভাইকে বাড়ি থেকে বের করে দিল? সাইমন বলল, এজন্যই তো বলছি দাদি, বাড়ি থেকে বের করেছে, কিন্তু এটা কি অস্বীকার করেছে নূরের সাথে ভাইয়ের বিয়ে হয়েছে? অস্বীকার করতে পারেনি। তাই তোর আমার যদি বিয়ে হয়ে যায়, অস্বীকার করতে পারবে না। আয় না, কেউ তো জানবে না, শুধু তুই আর আমি জানবো। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন, গল্পটাকে শেয়ার করবেন। আর নূর আর সাদাফকে নিয়ে অবশ্যই একটা গঠনমূলক সাইমন আর রিমাকে নিয়েও একটা গঠনমূলক কমেন্টস চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।